প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই তোমরা ভালো আছো। ডিগ্রি দ্বিতীয় বর্ষ ও হিসাব বিজ্ঞান অনার্সের দ্বিতীয় বর্ষের জন্য আজকের এই লেকচার। প্লান্ট অ্যাসেট থেকে ইতিপূর্বে যে লেকচারগুলি দেওয়া হয়েছে তার পরবর্তীতে আজকে লেকচারটি দিচ্ছি। এর আগে তোমাদেরকে বিগত যে লেকচারটি দিয়েছিলাম সেটি স্ট্রেট লাইন মেথডে ছিল, বা আমরা যেটাকে বলেছিলাম বাংলায় সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় কীভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়ে আলোচনা করেছিলাম। তো যাই হোক, আজকে লেকচারটি খুব বেশি দীর্ঘায়িত করব না, ছোট্ট একটা মেথড নিয়ে বা অবচয় ধার্য করার পদ্ধতি নিয়ে একটু কথা বলি। সেটি হচ্ছে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড বা রিডিউসিং ব্যালেন্স মেথড। আমরা যেটাকে বাংলায় বলি ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ক্রমহ্রাসমান জের পদ্ধতি মূলত এখানে একটা কথা না বললেই না, যে সরলরৈখিক পদ্ধতি বা স্ট্রেট লাইন মেথড যেখানে ব্যবহার করা হয় যে সমস্ত সম্পত্তির বেলায়, ক্রমহ্রাসমান জের পদ্ধতিও কিন্তু একই জায়গায় প্রয়োগ করা যেতে পারে। একই রকম সম্পত্তির বেলায় বলতেছি, একই রকম সম্পত্তি যেখানে থাকে সেই সম্পত্তির বেলায় আমরা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারি। সেটা প্রতিষ্ঠান হয়তো ভ্যারি করে এটা, কিন্তু প্রতিষ্ঠানে যেটা প্র্যাকটিস করবে সেটাই গ্রহণ করা হবে। আর সাধারণত ক্রমহ্রাসমান জের পদ্ধতিটা প্রয়োগটা একটু কম করা হয় প্রতিষ্ঠানগুলোতে, যেখানে সরলরৈখিক পদ্ধতি যেহেতু সহজ, ক্রমহ্রাসমান জের পদ্ধতিটা তার চেয়ে সামান্য একটু জটিল। আমরা যদি একটু পার্থক্যমূলক কথা বলি যে সরলরৈখিক পদ্ধতি এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতির মধ্যে পার্থক্য কী, এদের মধ্যে কিছু সাদৃশ্যতাও যে নাই তা কিন্তু না। প্রথম বছরে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে যে পরিমাণ অবচয় হয়, সরলরৈখিক পদ্ধতিতে কিন্তু একই পরিমাণ অবচয় হয়। তো যাই হোক, এটা হচ্ছে সাদৃশ্যতা আর কি। তো আরেকটা বিষয় হচ্ছে যে ক্রমহ্রাসমান জের পদ্ধতি সাধারণত যদি প্রয়োগ করতে চায় তাহলে যে সমস্ত সম্পত্তি দ্রুত ক্ষয় হতে থাকে বা যার আয়ুষ্কালের পরিমাণ সাথে সাথে পরিমাণের দিক থেকে বা আয়ুষ্কালের সঙ্গে সঙ্গে যদি সম্পত্তির মূল্যটা অধিক পরিমাণে হ্রাস পায়, তাহলে উচ্চ গতিতে পূর্বে অবচয় ধার্য করা হয় বা উচ্চ পরিমাণ অবচয় প্রথম বছরগুলোকে ধার্য করা হয়, পরবর্তী বছরগুলোতে ক্রমান্বয়ে কমতে থাকে। তো এই কারণে যে সমস্ত সম্পত্তিগুলো সাধারণত অধিক পরিমাণে অবচয় ধার্য করার প্রয়োজন পড়ে প্রথম দিকে, সেই ক্ষেত্রে এই ক্রমহ্রাসমান জের পদ্ধতির অবচয় নির্ণয় করা ভালো। যেমন এই ক্ষেত্রে একটা আমরা উদাহরণ দিতে পারি, যেমন ধরো বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষেত্রে এইটার নেচারটা হচ্ছে এটা যে কোনো সময় কিন্তু ডিস্ট্রয় হইতে পারে। বৈদ্যুতিক সরঞ্জামে কিন্তু কোনো নিশ্চয়তা কিন্তু এরকম নাও থাকতে পারে যে তুমি বাসায় ওয়্যারিং করছো বা ফ্যাক্টরিতে ওয়্যারিং করছো, এই ওয়্যারিংটা কিন্তু যে কোনো সময় পুড়ে যেতে পারে। অথবা এমন কিছু বৈদ্যুতিক সরঞ্জাম আছে যেগুলোর ওয়ারেন্টি বা গ্যারান্টি নাই। এরকম যদি কোনো কিছু থাকে তাহলে সেই সমস্ত সম্পত্তির উপরে অবচয় কিন্তু প্রথম দিকে বেশি হারে ধার্য করাই ভালো, কারণ রিস্ক ফ্রি হয়ে যায় অ্যাসেটটা। তো যাই হোক, এটা একটু বাড়তি আলোচনা করলাম। আমরা আসি যেহেতু আগে বলেছি যে আজকের লেকচারটি খুব বেশি দীর্ঘায়িত করবো না, যাতে খুব সহজেই তোমরা বুঝতে পারো। এখানে আরেকটা কথা বলে রাখি যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার যদি দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের শতকরা হার নির্ণয় করার পরে তাকে 2 দিয়ে গুণ দিতে হবে বা দ্বিগুণ করতে হবে। আমরা এই কারণে অনেক সময় এটাকে দ্বৈত ক্রমহ্রাসমান জের পদ্ধতিও বলি বা ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড এটা বলি। তো যাই হোক, যে কথাটা বললাম এটা একটু খেয়াল রেখো যে সরলরৈখিক পদ্ধতিতে যদি আমরা অবচয়ের হার নির্ণয় করি, সেক্ষেত্রে সেটাকে 2 দিয়ে গুণ দিতে হবে, অর্থাৎ দ্বিগুণ করে নিতে হবে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। আচ্ছা, এখানে আরও কিছু বৈশিষ্ট্য হয়তো আমরা বলতে পারতাম, যেমন ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কিন্তু সম্পত্তির মূল্য কখনোই কিন্তু শূন্য হবে না, কখনোই না, জিরোতে আসবেই না। কারণ ক্রমান্বয়ে অবচয় পরিমাণ কমতে পারে, কিন্তু তাই বলে কিন্তু কখনোই সম্পত্তির মূল্য শূন্য হয় না। যেমন ধরো অ্যাজ এক্সাম্পল হিসেবে যদি বলি যে ধরো একটা সম্পত্তির মূল্য 100 টাকা, বার্ষিক 10% হারে যদি আমরা অবচয় ধার্য করি, তাহলে 10ম বছরে গিয়ে কিন্তু সম্পত্তির মূল্য আর থাকবে না। কথাটা বুঝতে পারছো কিনা? যে 100 টাকা একটা সম্পত্তি যদি ক্রয় করা হয়, সেটা যদি 10 বছর টিকে, তো প্রত্যেক বছর অবচয় কত হবে? 10 টাকা। তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ারে, অর্থাৎ 10 ইয়ার্স যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু সম্পত্তির মূল্য 0 হয়ে যাবে। আর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কি হয়, ধরো
আমরা যদি এরকম ধরে নিই যে 100 টাকা যদি হয়, তাহলে প্রথম বছর যদি 10% হারে অবচয় হয়, তাহলে হয় কত? 10 টাকা যদি ধার্য করি, তাইলে সেই পরবর্তী বছরে তুমি সম্পত্তির মূল্য থেকে প্রথম বছর অবচয়টা বাদ দিবে, বাদ দিয়ে তারপরে যে মূল্যটা থাকবে সেই মূল্যের উপরে তুমি আবার অবচয় ধার্য করবে। তাহলে প্রথম বছর যদি 10 টাকা হয়, পরের বছর হবে 9 টাকা, তারপরের বছর 8 টাকা 10 পয়সা। যদি 100 টাকার এক্সাম্পল 10% হারে যদি বলি, তাহলে এইভাবে কিন্তু কমতে থাকবে। তাহলে কমতেছে, কিন্তু একবারে শেষ বছরে গিয়ে কিন্তু জিরো হবে না। তো কখনোই এটা শূন্য হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কমতেছে কমতেছে কমতেছে, কমতে কমতে 1 টাকায় আসবে, 1 টাকা থেকে আবার 90 পয়সা, এইভাবে কমতে কমতে আবার 10 পয়সা। অতএব কখনোই কিন্তু ক্রমহ্রাসন যে পদ্ধতিতে কিন্তু কমবে না। আচ্ছা, এইখানে আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য কিন্তু বিবেচনা করতে হয় না, সম্পত্তির মূল্যের উপরেই অবচয় ধার্য করা হয়। যে আমরা যেরকম সরলরৈখিক পদ্ধতিতে কি করেছি, যে ভ্যালু অফ অ্যাসেট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড লাইফ বা ইকোনমিক লাইফ দিয়ে আমরা ভাগ দিয়েছি। এখানে কিন্তু এই যে বছরে মানে কমতে 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 যখন নাকি সালভেজ ভ্যালু বা এই রিডিউসিং ব্যালেন্সটা বা আমরা স্ক্র্যাপ ভ্যালু যেটাকে বলি, সেই ভ্যালুটা যদি ওই স্ক্র্যাপ ভ্যালুর সমানে যদি যখন চলে আসবে, তখন অবশ্যই ধার্য করা বন্ধ হয়ে যাবে। এটা হলো বিষয়। তো এই কথাগুলো একটু খেয়াল রেখো, যে যখন তোমরা করবা, এই কারণে বাড়তি কিছু কথা বলে দিলাম, যে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে এই অবচয় শতকরা হানি নির্ণয়ের ক্ষেত্রে অথবা অবচয় বের করার ক্ষেত্রে সালভেজ ভ্যালুটা বা ভগ্নাবশেষ মূল্যটা কাজে আসে না, বা অকেজ মূল্য আমরা যেটাকে বলি সেটা কোনো কাজে আসে না। তো যাই হোক, এখন আসি একটু সংজ্ঞাটা বলি। অনেকক্ষণ তো আলোচনা করলাম। এখন ক্রমহ্রাসমান যে পদ্ধতি আসলে কাকে বলে, বা ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে কাকে বলা হয়, এরকম যদি বিষয়বস্তু যদি বলি, অর্থাৎ আমরা বলতেছি যে পদ্ধতিতে সম্পত্তির মূল্যের উপরে বা অবশিষ্ট মূল্যের উপরে অবচয় ধার্য করা হয় এবং ক্রমান্বয়ে যার অবচয়ের পরিমাণ হ্রাস পেতে থাকে, তাকে আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলি। তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কিন্তু সংজ্ঞা থেকে কিন্তু বের হয়ে আসছে যে প্রত্যেক বছর অবচয় পূর্ববর্তী বছরের অপেক্ষা অবচয় কম হতে থাকে। কেন কম হতে থাকে? কারণ আমরা কি করি, সবসময় সম্পত্তির পুস্তক মূল্যের উপরে কিন্তু, বা আমরা যেটাকে ইংরেজিতে বলি বুক ভ্যালু, সেই বুক ভ্যালুর উপরেই কিন্তু প্রত্যেক বছর অবচয় নির্ণয় করা হয়। তার মানে আমরা সম্পত্তির মূল্য থেকে পূর্ববর্তী বছরে যদি অবচয় বাদ দিই, তাহলে সম্পত্তির মূল্যটা কিন্তু ক্রমান্বয়ে কমতে থাকবে। তো কম মূল্যের উপরে যখন তুমি অবচয় ধার্য করবে, তখন কিন্তু অটোমেটিক্যালি কম হয়ে যাবে। তো আসি, ঠিক আছে, এতক্ষণ যা বললাম, আমরা যদি একটা ধরে নিই যে একটা অঙ্ক করার বা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে যদি আমরা বোঝানোর চেষ্টা করি যে কীভাবে আমরা বার্ষিক অবচয় নির্ণয় করি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, যে সেটা হলো যে কোনো সম্পদ যদি বছরের মাঝামাঝি বা 9 মাস বা 6 মাস এরকম বা 3 মাসের অবচয় যদি বের করতে হয় ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে, তো সাধারণত আমরা ওই 6 মাস, 9 মাস, 3 মাস এইভাবে বের করে থাকি। এখানে তেমন কোনো সমস্যা নেই। তো প্রথম বছর অবচয় যদি এমন হয় যে তোমার একটা হিসাব করা সম্পন্ন করতেছো, ওখানে 3 মাসের অবচয় বের করতে হবে, তো হইতে পারে এটা 3 মাসের অবচয়। তো দ্বিতীয় বছর যে ওই 3 মাসের অবচয়টা বাদ দেওয়ার পর যা থাকবে সেটার উপরে তুমি বের করবে। এখানে তেমন খুব বেশি ঝামেলা নাই। এটাও অন্য পদ্ধতির চেয়ে এটাও একটু সহজ আছে। অতএব ওই 3 মাস, 6 মাস, 9 মাস এরকম যদি থাকে কখনো, তখন ওই সময় ব্যাপী বের করে নিলেই হবে প্রথম বছরটা। আর দ্বিতীয় বছরে গিয়ে প্রথম বছরে যে পরিমাণ অবচয় হোক না কেন, সেটা 1 বছর হোক, 6 মাস, মানে 3 মাস, 6 মাস বা 9 মাস যেটাই হোক না কেন, সেই পরিমাণ অবচয় কিন্তু তুমি সম্পত্তির মূল্যকে বাদ দিয়ে দ্বিতীয় বছরে পূর্ণ বছরের জন্য কিন্তু অবচয় ধার্য হবে। এই কথাটা খেয়াল রাখবে। তো যাই হোক, আমি অ্যাজ এক্সাম্পল হিসেবে যদি একটা মানে তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি, তো তোমরা একটু খাতা আনাও, খাতা নিয়ে একটু লেখো যে ওকে, রেডি? You purchase a machine for your enterprise, টাকা 1 lakh, and its establishment cost টাকা 25,000, transportation cost টাকা 10,000, and import duty imposed on import value টাকা 15,000. The expected life of the machine is 10 years and residual value is টাকা 25,000. Calculate
annual depreciation for first 3 years on the asset under reducing balance method or declining balance method if the depreciation rate is 10%. তো ঠিক আছে, আমি এটার একটু বাংলা বলে দিই যে তুমি একটা এন্টারপ্রাইজের পক্ষে 1,00,000 টাকা মূল্যের একটা মেশিন কিনেছো, এটাকে ইম্পোর্ট মূল্য আমরা ধরে নিলাম, যেটার সংস্থাপন ব্যয় হচ্ছে 25,000 টাকা, 10,000 টাকার পরিবহন ব্যয় এবং 15,000 টাকা তার আমদানি শুল্ক আমদানি শুল্ক। তাহলে উক্ত মেশিনের ভগ্নাবশেষ মূল্য যদি 25,000 টাকা হয় এবং মেশিনটি 10 বছর টিকে এবং 10% হারে ক্রমহ্রাসমানের পদ্ধতিতে প্রথম 3 বছর অবচয় নির্ণয় করো। আচ্ছা, এখানে ধরে নিলাম যে এখানে যেহেতু আমি কোনো তারিখ বলি নাই, আমি যদি ধরে নিই ফার্স্ট 3 ইয়ার্স বলা হয়েছে, তাহলে পুরো বছরে কিন্তু তোমরা বের করবা। যেহেতু কোনো তারিখ আমি বলি নাই, তারিখ যদি থাকতো তোমাকে কবে করতে বলতেছি তাহলে সেটাও কিন্তু বলা থাকবে। এটা কোশ্চেনে কিন্তু খেয়াল রাখবে যে যদি এরকম থাকে যে পারচেজের তারিখটাও দেওয়া আছে, তাহলে ওই বছরের হিসাবকালটা কবে শেষ হচ্ছে সেটা কিন্তু প্রশ্ন বলে দেবে, 31 ডিসেম্বরে শেষ হচ্ছে না 30 জুনে শেষ হচ্ছে, সেটা কিন্তু কোশ্চেনে বলবে। তো যাই হোক, এখানে আমি তেমন কিছু ওই তোমাদের দুর্বুদ্ধ করি নাই, এখানে বলে দিলাম যে শুধুমাত্র 3 বছর অবচয় বের করো উক্ত মূল্যের উপর। তো আমরা কি বলেছি যে এইখানে অবচয়ের শতকরা রেটটা কিন্তু আমি বলে দিয়েছি 10%, এই কারণে এটাকে আবার 2 দিয়ে গুণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এই বিষয়টা খেয়াল রাখো, যদি অবচয়ের হার দেওয়া না থাকে সেক্ষেত্রে সরলরেখী পদ্ধতিতে বার্ষিক যে পরিমাণ অবচয় হবে সেইটার হারকে 2 দিয়ে গুণ দিতে হবে। তো যাই হোক, এখানে আসি যে ফার্স্ট ইয়ারে আমাদের অবচয়টা কত হবে। তাহলে আমাদের অ্যাসেটের ভ্যালুটা কত, বা আমরা যদি ধরে নিয়েছি যে মেশিনটা কিনলাম সেটার ভ্যালুটা কত। মেশিনের ভ্যালুটা হচ্ছে 1,00,000 টাকা দিয়ে তুমি কিনছো, তার সাথে 10,000 টাকা পরিবহন ব্যয় এবং তার সাথে 15,000 টাকা ইম্পোর্ট ডিউটি, তার সাথে 25,000 টাকা তুমি দিয়েছ সংস্থাপন ব্যয়, তাহলে টোটাল 1,50,000। আমরা আগে বলেছি যে এই পদ্ধতিতে কিন্তু ক্রমহ্রাসমানের পদ্ধতিতে বা রিডিউসিং ব্যালেন্স মেথডে কখনোই কিন্তু ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়া যাবে না। তাহলে 25,000 টাকা যে ভগ্নাবশেষ মূল্যটা বলেছি সেটা কিন্তু বাদ দেওয়া যাবে না। তাহলে ফার্স্ট ইয়ারের যদি ডিপ্রিসিয়েশন আমরা দেখাই যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তাহলে তুমি খুব সহজে বুঝতে পারবে যে কীভাবে এটা বের করতেছি। এখানে আমি লিখলাম না, তোমরা একটু লিখে নিও উপরে, ক্যালকুলেশন অফ অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন। সেকেন্ডারি কি করতে হবে, যে এই যে আমাদের যে সম্পত্তির মূল্যটা আছে 1,50,000 টাকা, এই 1,50,000 টাকা থেকে আমাদের যেটা করতে হবে, বার্ষিক যে 15,000 টাকা প্রথম বছর অবচয় আসলো সেটাকে তোমাকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরবর্তীতে যে মূল্য আসবে সেইটার উপরে আবার 10% হারে অবচয় বের করবে। তাহলে আমাদের সম্পত্তির মূল্য ছিল 1,50,000, প্রথম বছরের অবচয় আসছে 15,000, 15,000, তাহলে 15,000 টাকা যদি তুমি বাদ দিয়ে দাও থাকলো কত, 1,35,000। তাহলে 1,35,000-এর উপরে যদি তুমি 10% গণনা করো তাহলে আসবে 13,500 টাকা। থার্ডের যখন তুমি অবচয় বের করবে তখন দ্বিতীয় বছরে যে পরিমাণ বুক ভ্যালু ছিল, কত ছিল, 1,50,000 থেকে 15,000 বাদ দিলে 1,35,000। তার থেকে দ্বিতীয় বছরের অবচয়টা যদি তুমি বাদ দাও 13,500, তার উপরে গণনা করবে 10%। তাহলে 1,35,000 থেকে যদি 13,500 টাকা বাদ দাও তাহলে কত থাকে। ঠিক আছে, আমি এটা ক্যালকুলেশনটা তোমাদের বোঝার জন্য আরেকটু লিখি। না বুঝলে সবসময় একটা লাইন বাড়াই নিবা।
এরপরে কত অবচয় আসলো, তাহলে 12,150 টাকা। যাক, তৃতীয়টা আমি বিস্তারিত দেখাইছি, এটা একটু দেখে নিয়ে যে কিভাবে দেখানো হয়েছে, যে 1,21,500 টাকা। 1,21,500 উপর 10% বের করো তাহলে কত হয়, 12,150 টাকা। তাহলে 12,150 টাকা এইভাবে যদি তারপর বছর যদি আবার বের করতে বলে, তাহলে এই 1,21,500 থেকে তখন আবার 12,150 টাকা আবার বিয়োগ দিবে, তার উপরে আবার 10% চার্জ করবে। তো যাই হোক, এটা হলো এই ক্রমহ্রাসন জের পদ্ধতিতে অবচয় বের করার একটা সিস্টেম, যে এইভাবে। আরেকটা বিষয় হলো, আমি নেক্সট লেকচারে হয়তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে যদি অবচয়ের হার দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে আমরা অবচয়ের হারটা কিভাবে বের করি সরলরৈখিক পদ্ধতি ছাড়া। সেটা নেক্সট উইকে যখন তোমাদের সাথে আবার লেকচার আমি দিব, তখন আশা করি ওই পদ্ধতিটা তোমাদের দেখাবো। আরেকটা বিষয় হলো যে এখানে আসলে কি করলাম, এই যে অবচয়গুলো আমরা বের করলাম, দেখবা যে প্রশ্নে তোমাদের জাবেদা আসে, কিন্তু জাবেদা যেগুলো শেখানো সেগুলো কিন্তু আমার লেকচারে অলরেডি দেওয়া হয়েছে। যারা দেখো নাই তার প্রথম দিকে লেকচারগুলো একটু দেখে নিও, যে সেইটার ভিত্তিতে কিন্তু আমরা লেকচারগুলো দিচ্ছি। এই কারণে আজকে কিন্তু আর জাবেদা শেখাচ্ছি না, আজকে শুধুমাত্র কীভাবে অবচয়গুলো বা পরবর্তী ক্লাসগুলো কিন্তু একই রকমই হবে, যে শুধুমাত্র অবচয়গুলো আমরা বিভিন্ন পদ্ধতিতে কীভাবে নির্ণয় করি সেইটুকুই দেখানো হচ্ছে। আর জাবেদা যা শেখানো ছিল সেগুলো কিন্তু পেছনে শিখেছি, শুধুমাত্র বিক্রয় সংক্রান্ত যেগুলো সেগুলো বলি নেই, সেগুলো হয়তো পদ্ধতিগত শেষ করে তারপরে হয়তো একটা অঙ্কের মধ্যে তোমাদের দেখাবো। তো যাই হোক, আশা করি তোমরা আজকের এই লেকচার থেকে বুঝতে পারছো যে কীভাবে অবচয় বের করতে হয়, তো ক্রমহ্রাসন জের পদ্ধতিতে। আর লেকচারটা একটু মনোযোগ দিয়ে অবশ্যই শুনবে যে আমি কী বলেছি, কোন কোন বিষয়গুলো বাদ দিতে হয়, কোনটা বাদ দেওয়া যায় না, সাদৃশ্যতা কী, সরলরৈখিক সাথে বৈসাদৃশ্যতা কী, অথবা এই যে খুঁটিনাটি বিষয়গুলো প্রত্যেকটা কিন্তু আলোচনা করেছি আমি, সেগুলো একটু আস্তে আস্তে বা ধীরে ধীরে একটু দেখে নিবে এবং খুব সহজে আয়ত্ত করতে পারবে। আর বইয়ের সাহায্য অবশ্যই নিবে। কোনো সমস্যা থাকলে ভিডিওর নিচে অন্তত তোমরা কমেন্ট করে, আমি হয়তো বুঝতে পারবো যে তোমরা বুঝো নাই বা তোমাদের একটা লেকচার দরকার। তো ঠিক আছে, পরবর্তী লেকচার দেওয়ার আগ পর্যন্ত আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।